আমার পিছনে যে মূর্তিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাকেডোনিয়ার আলেকজান্ডার দ্য গ্রেট। আমি এখন স্কোপিয়াতে, যেটা ম্যাকেডোনিয়া বা উত্তর ম্যাকেডোনিয়া দেশটার রাজধানী, এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দেশে আসার এবং এই দেশে আমার প্রথম দিন কাটানোর অভিজ্ঞতা। এখন 10:30 বাজে, সকাল 9টায় কোনো রকমে টিরানা আলবেনিয়া থেকে বাসটাতে ধরছি, 2 মিনিট বাস যাওয়ার আগে উপরে উঠছি। এখন আজকে আমি ম্যাকেডোনিয়া যাচ্ছি, বা এখন যেটার নাম নর্থ ম্যাকেডোনিয়া। এই বাস রাইডটা 7 ঘন্টার। এখন 20 মিনিটের জন্য বাসটা থামছে, ঠিক মতো খাওয়ার টাইম নাই, জাস্ট একটু চিপস আর 2টা স্নিকার্স বার নিছি আর একটা কোক নিবো উঠার আগে। তারপর থেকে বাসে ঘুমাবো। বেশি ঘুমানো হয় নাই, মাত্র 3 ঘন্টা ঘুমাইছি, কারণ এই সপ্তাহে 10টার মতো ভিডিও ফিল্ম করছি টোটাল, তার মধ্যে বেশিরভাগ যদিও শর্ট ব্লগ আলবেনিয়া থেকে। এই ভিউটা অনেক সুন্দর, এখানে ছোট্ট একটা নদী টাইপের আছে। যদিও টি শার্ট পরে আছি, এখন ঠান্ডা কিন্তু কম না, সবাই জ্যাকেট পরে আসছেন। দেখবেন সমুদ্র থেকে যত দূরে যাব ঠান্ডা আস্তে আস্তে বেশি বাড়বে। কিছু আলবেনিয়ান টাকা এখনো বাকি আছে, যেটা খরচ করতে হবে। হ্যালো, ম্যাসেডোনিয়া ফাইনালে ঢুকে গেছি, পিছনে ফ্ল্যাগ দেখা যাচ্ছে। অ্যান্ড এই বর্ডারটা ক্রস করতে এত টাইম লাগে, সবসময় আগের বারও লাগছিল। এই রাউটে আসছিলাম 4 বছর আগে, কারণ একটা পয়েন্টে আলবেনিয়া থেকে বের হওয়ার আগে বের করে সব ব্যাগ চেক করে। তো আমার ওদেরকে বোঝানো লাগছে গিম্বল কেমনে কাজ করে, কেন আমার এক্সট্রা গরিলা পড আছে, কেন আমার গোপ্রো ক্যামেরা, একটা ফোন, 2টা ব্যাকআপ ফোন, একটা ড্রোন, এত ক্যামেরা দিয়ে কী করতেছি। আলবেনিয়ান এক্সাম পয়েন্টে আমাকে আধা ঘন্টা ধরে ইন্টারভিউ করতেছিল যে কবে আসছি, 6 সপ্তাহ আলবেনিয়া কী করতেছি, এটসেট্রা এটসেট্রা। পরে দেখলাম ভুলে আমি তাদেরকে আমার পুরান পাসপোর্টটা দিয়ে দিচ্ছি, তো নতুন পাসপোর্টটা দিলাম, তারপরে গেলাম। তো ওই ম্যাসেডোনিয়ার এন্ট্রি পয়েন্টেও আমাকে অনেকক্ষণ ধরে বাস থেকে জাস্ট নেমে আলাদা একটা রুমে গিয়ে চেক করলো যে আমার ইউএস ভিসা দিয়ে আসছে। এখানে ইউএস ভিসা অ্যাকচুয়ালি ভ্যালিড নাকি, বাই দ্য ওয়ে বাংলাদেশে মানে ম্যাসেডোনিয়ার এম্বাসির নাই। সো যাদের ইউএস ভিসা, সেঙ্গেন ভিসা আছেন সেটা দিয়ে এখানে আসতে পারবেন, কিন্তু তাছাড়া বাংলাদেশে আসতে পারে না এখানে। যাই হোক 15 মিনিট ধরে চেক করলো, তারপর ফাইনালি ঢুকলাম এখন ম্যাসেডোনিয়ার সাইডে একটা পেট্রোল পাম্পে, যেখানে সব ট্রাকগুলা পেট্রোল ভরতেছে। অনেকক্ষণ টাইম লাগলো, কিন্তু প্রত্যেক পয়েন্টেই সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, সবাই অনেক মানে ভালোভাবে কথা বলছে, অনেক কিউরিয়াস। বাংলাদেশিদের এগেনস্টে কোনো আমার মনে হয় না এই রিজনটাতে রেসিজম বলে কিছু আছে, মানে সব জায়গায় একটু একটু আছে, কিন্তু মোটামুটি সব জায়গায় নাই। আমেরিকা এর চেয়ে অনেক বেশি রেসিস, এটা ডেফিনেটলি বলতে পারবো। এখন লেক হরিদের পাশে বাসে আরও 3 ঘন্টার মতো লাগবে স্কোপিয়াতে যেতে। এই জায়গাটার উচ্চারণ কিন্তু অ্যাকচুয়ালি ম্যাকেডোনিয়া, স্পেলিংটাও কিন্তু এরকম, কিন্তু কেন জানি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবাই ম্যাসেডোনিয়া বলে। 2টা বাজে আর একটা শহরে থামছি, সেখানে আজানের শব্দ শোনা যাচ্ছিল। এখন কুয়াশা ভরা একটা জায়গা, অফিসিয়ালি মনে হচ্ছে শীত আজকে শুরু হয়েছে আমার জন্য, নভেম্বর 2nd উইকেন্ড। কি হইতেছে আমি শিওর না, বাট আমি ছাড়া সবাই গত স্টপে বাস থেকে নেমে গেছে, আর দেখি ড্রাইভার এখন বাস ধোয়া শুরু করে দিচ্ছে। স্কোপিয়াতে এসে পৌঁছালাম, এখন বাজে বিকাল 5টায়, কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরোপুরি, ঠান্ডাও পড়তেছে। সো কালকে একবারে আমি আবার ভিডিও করা শুরু করব। আমি এখন স্কোপিয়াতে, যেটা ম্যাকেডোনিয়া বা উত্তর ম্যাকেডোনিয়ার ক্যাপিটাল শহর, এবং আমি এখন এই শহরের উপরে একটা ফোর্ট্রেসে। এই জায়গাটা প্রবাবলি আসার বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, সানসেট টাইমে, কিন্তু আমি এখান থেকে শুরু করতেছি লজিস্টিক্যাল রিজনসের জন্য। আস্তে আস্তে শহরের ভিতরে যাব আর একটু ডাউন হিল যাবো, আর এখান থেকে পুরো শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সব ব্রিজগুলা, সব রাস্তাগুলা, বিল্ডিংগুলা খুব ভালো করে দেখা যায়। এই শহর স্কোপিয়া এবং এই দেশ ম্যাকেডোনিয়ার হিস্ট্রি অনেক আগে যায়। এই জায়গাটাতে মানুষ থেকে আসছে 6000 বছরের বেশি ধরে। সো বিভিন্ন সময়ে এটা বিভিন্ন এম্পায়ারদেরকে দিয়ে ডমিনেটেড ছিল। অ্যান্ড এই জিনিসটা খুবই এভিডেন্ট যখন আপনি এই দেশের আর্কিটেকচার, বিল্ডিংসগুলো দেখেন বা এই দেশের মানুষগুলোকেও দেখেন। এখানে দেখবেন যে আপনি বিভিন্ন ধর্মের, বিভিন্ন এথনিসিটি এবং বিভিন্ন ভাষা বলে এরকম অনেক মানুষ আছে এই ছোট্ট একটা দেশে, যেখানে মাত্র কয়েক মিলিয়ন মানুষ থাকে। এখানে যদিও মানুষ থেকে আসতেছে 6000 বছরের বেশি ধরে,
এই হিলের উপরে এই ফোর্ট্রেসটাকে বানানো হয়েছিল প্রথম মানুষ এস্টিমেট করে 6th সেঞ্চুরি এরিতে বা 1500 বছরের মতো আগে। তারপর এটা প্রথমে রোমানসদের আন্ডারে আসে, তারপর অটোমানসদের আন্ডারে আসে এবং বিভিন্ন কিংডম বা এম্পায়ারে এসে এই ফোর্ট্রেসটাকে কন্ট্রোল করে আসে। তারপর ফাইনালি 100 বছর আগে অটোমানসদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ম্যাকেডোনিয়ানরা ফাইনালি এই ফোর্ট্রেসটাকে কন্ট্রোল করে, যেটা এখন কোনো মিলিটারি পারপাস সার্ভ করে না, বাট একটা খুব সুন্দর টুরিস্ট অ্যাট্রাকশন। একদম ফোর্ট্রেসটার পাশেই হচ্ছে এই শহরের প্রবাবলি সবচেয়ে বড় মসজিদ, যেটার নাম হচ্ছে মুস্তাফা পাশা মসজিদ। এটা বানানো হয়েছিল 1492 সালে অটোমানসদের আন্ডারে, যখন এই পুরো এরিয়াটা অটোমানসদের আন্ডারে ছিল, এবং খুব হেভি অটোমান ইনফ্লুয়েন্স এখানে দেখা যাবে। এই মসজিদটা দেখতে বেসিক্যালি টার্কির যে কোনো পুরান মসজিদের মতো শোনা যাচ্ছে নাকি জানি না, বাট এখানে আশেপাশে 4-5টা মসজিদ এখন একসাথে আজান দিচ্ছে। ঠিক এই একটা মসজিদের পাশে হচ্ছে একটা ব্রুয়ারি, যেটা এখানকার একমাত্র ক্রাফট ব্রুয়ারি। ঠিকই ব্রুয়ারির পাশে একটা চার্চ আছে, যেটা অনেকশো বছর পুরানো, কিন্তু সবসময় চার্চটা দেখতে এরকম ছিল না, কারণ যখন এই জায়গাটা অটোমানরা রুল করছিল তখন কিছু আইন ছিল বা নিয়মকানুন ছিল যে অন্য কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন মসজিদ বাদে পাবলিকলি মানে বাইরে থেকে দেখা যাবে না, একটু মানে হিডেন হইতে হবে, একটা জায়গার মধ্যে হিডেন হইতে হবে। এটা যেরকম একটা কোর্টিয়ারের মাঝখানে। যদি এই চার্চগুলোর কোনো বেল টাওয়ার থাকতো, ওই সময় নিয়ম ছিল যে আশেপাশের কোনো মসজিদের মিনারেতের চেয়ে উঁচু হওয়া যাবে না এই বেল টাওয়ার। এই জন্য এখন যে বেল টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা অ্যাকচুয়ালি আগে ছিল না, পরে এটাকে বানানো হয়েছে যখন অটোমানরা চলে গেছে। এখন আমি যাব এই জায়গার পুরান বাজারে, এটা বেসিক্যালি একটা অটোমান বাজারের মতন দেখতে, এবং বিভিন্ন ধরনের দোকানপাট। আগেকার দিনে এই পুরান বাজারে প্রত্যেকটা রাস্তায় আলাদা করে একটা আইটেম বেচতো, কোনো এক জায়গায় কাপ বেচতো, কোনো এক জায়গায় কপারের গুডস বেচতো, কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেক রাস্তায় এখন সব কিছু বেচে, রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে, এক্সেপ্ট এই ওয়ান রাস্তাটা, এটার নাম হচ্ছে জুয়েলারি স্ট্রিট, এবং এই রাস্তায় এখনও মোটামুটি সব দোকানেই খালি জুয়েলারি বেচে। এই রাস্তাটা সার্ভাইভ করার একটা বড় কারণ হচ্ছে জুয়েলারি গিফট করা ম্যাকেডোনিয়ার কালচারের খুব বড় একটা পার্ট। সো কেউ যদি মানে জন্ম হয়, কারো বাচ্চা হয়, কেউ যদি প্রাইমারি স্কুল পাস করে বা সেকেন্ডারি স্কুল পাস করে বা ইভেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়, বা কারো যদি মুসলমানই হয়, মানে সব কিছুর জন্যই ফ্যামিলি মেম্বাররা অনেক সময় একটা মানুষকে এরকম জুয়েলারি বা সোনা গিফট করে। সো এখন পর্যন্ত এই স্ট্রিটটা সার্ভাইভ করে আসছে, কারণ জুয়েলারির ডিম্যান্ড কালচারালি এখানে অনেক বেশি। এখানে কয়েকটা দোকানে বিয়ের কাপড় বেশি, কারণ ওয়েডিংয়ের জিনিসপত্র আর জুয়েলারি একটা একটার সাথে খুব ভালোভাবে যায়। আমি এখন ওল্ড বাজারের পাশে একটা ওপেন স্পেসে পার্ক টাইপের, এখান থেকে একটা এটিএম থেকে কিছু টাকা নিলাম, কারণ খাবার টাবার কিনবো। $1 ম্যাকেডোনিয়ান বেসিক্যালি হয় $1.5 মতো। এখন আবার ওল্ড বাজারে একটু ফেরত যাচ্ছি। ওল্ড বাজারে ফেরত আসছি এবং এখানে কিছু ম্যাকেডোনিয়ান খাবার ট্রাই করতে যাচ্ছি। যদি আপনার ম্যাকেডোনিয়ান খাবারের মধ্যে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটা চেক আউট করবেন। ভিডিও ডিসক্রিপশনে সেকেন্ড ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমি আপনাদের জন্য। আমি এখন কিং ফিলিপ II স্কোয়ারে, যেটা স্কোপিয়ার সবচেয়ে মেইন স্কোয়ারগুলোর মধ্যে একটা। এখানে অনেকগুলো ইন্টারেস্টিং মূর্তি আছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং মূর্তি হচ্ছে কিং ফিলিপ II নিজের একটা বিশাল মূর্তি। এই মূর্তিটা ক্লোজলি দেখলে মনে হবে যে সে হাই বলতেছে আরেকজনকে, কারণ এই মূর্তিটা ফেস করে আছে নদীর ওই পাশে আরেকটা মূর্তিকে, যেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের মূর্তি, তার ছেলে। ক্রেজি জিনিস হচ্ছে এখন 3:45 বাজে, অলরেডি প্রায় অন্ধকার হয়ে আসতেছে। এটা হচ্ছে ইউরোপে উইন্টার। এই শহরটার একদম মাঝখান দিয়ে ভার্দার নদী নামের একটা নদী যায়, যেটার কারণে এই শহরটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল। এই নদীর উপর দিয়ে বেশ কয়েকটা ব্রিজ যায়, কিন্তু সবচেয়ে ফেমাসটা হচ্ছে আমি যেটার উপর আছি সেটা, এটার নাম হচ্ছে স্টোন ব্রিজ বা পাথরের ব্রিজ, এবং এটা বানাইছিল অটোমানসরা 1469 সালে। এই নদীটা এই পার্টটাতে অনেকখানি শ্যালো, মোটেও ডিপ না, কারণ ইচ্ছা করে ওরা নদীটাকে ওয়াইডেন করছে যাতে কোনো বন্যা টন্যা না হয়। কয়েক ঘন্টা আগে দেখছিলাম একটা লোক এই নদীর একদম মাঝখানে দাঁড়ায় হাঁটু পানিতে মাছ ধরতেছে। কিং ফিলিপ II স্কোয়ার থেকে নদী ক্রস করে এই সাইডে আসলে আপনি আসবেন ম্যাসেডোনিয়ার সবচেয়ে ফেমাস স্কোয়ারে, যেটার নাম হচ্ছে ম্যাকেডোনিয়া স্কোয়ার, এবং এই স্কোয়ারের মাঝখানে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের একটা মূর্তি। আপনারা প্রবাবলি সবাই আলেকজান্ডার দ্য গ্রেটকে জানেন, কিন্তু যারা চিনেন না, সে ছিল একটা ফেমাস ম্যাকেডোনিয়ার কনকারার। তার বাবা কিং ফিলিপ II
এনশিয়েন্ট গ্রিসকে দখল করে, কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট ম্যাকেডোনিয়া থেকে শুরু করে আফ্রিকা বলেন, মিডল ইস্ট বলেন, পুরো একদম এশিয়ার ইন্ডিয়া পর্যন্ত পুরো এরিয়াটা কনকার করে ফেলে। তারপর খুবই ইয়াং বয়সে সে মারা যায়। তাকে ডেফিনেটলি পৃথিবীর হিস্ট্রিতে সবচেয়ে গ্রেট কনকারারদের মধ্যে একজনকে কনসিডার করা হয়, এবং যেহেতু সে ম্যাকেডোনিয়ার ছিল, ম্যাকেডোনিয়ার মানুষ তাকে গ্লোরিফাই করে। কিন্তু এই মূর্তি নিয়ে অনেক কাহিনী আছে। গ্রিসের উত্তর দিকেও একটা রিজন আছে ম্যাকেডোনিয়া নামে, আর গ্রিসের খুব আপত্তি যে এখানকার মানুষজন আলেকজান্ডার দ্য গ্রেটকে তাদের নিজেদের বলে ক্লেম করতেছে বা গ্লোরিফাই করতেছে বেসিক্যালি। সো আমি যখন 4 বছর আগে ম্যাকেডোনিয়া একবার আসছিলাম 2 দিনের জন্য, ওই সময়টাতে এই আলেকজান্ডার দ্য গ্রেটের মূর্তিকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে ডাকতে পারতো না। ওই সময় এটাকে বলা হতো ম্যান অন আ হর্স। ইভেন ম্যাকেডোনিয়া এখন যে দেশটা আছে, এটা 4 বছর আগে কিন্তু নাম ছিল অফিসিয়ালি ম্যাকেডোনিয়া, সেটার নাম চেঞ্জ করে তাদের বানানো লাগছে নর্থ ম্যাকেডোনিয়া, গ্রিসকে খুশি করার জন্য। কারণ এটা না করলে এই দেশটা ইউর জন্য অ্যাপ্লাই করতে পারতেছিল না বা নেটও জয়েন করতে পারতেছিল না। বাই দ্য ওয়ে, এই মূর্তিগুলো বেশিরভাগই দেখতেছেন, এগুলো কিন্তু মানে শত শত বছর ধরে এখানে নাই। এগুলো বানানো হয়েছিল বেশিরভাগই 8 বছর আগে। 2014 সালে স্কোপিয়া 2014 নামের একটা প্রজেক্ট শুরু করে এই শহরটা স্কোপিয়া, এবং তারা চেষ্টা করে পুরো শহরটাকে রিমডেল করে আর সুন্দর বানাতে। তখন বেশিরভাগ এই মূর্তিগুলো বানানো হয়। সো ম্যাকেডোনিয়া স্কোয়ার থেকে 100-200 ফিট দূরে গেলেই দেখবেন একটা মেমোরিয়াল এখানে, যেটা মাদার তেরেসার জন্য। মাদার তেরেসা 112 বছর আগে জন্ম হয়েছিল এই জায়গাটায়। ঠিক এখানে একটা বাড়ি ছিল যেটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। আমি শিওর আপনারা সবাই মাদার তেরেসাকে চিনেন, কিন্তু যারা চিনেন না, তিনি ছিলেন একটা ওয়ার্ল্ড ফেমাস হিউম্যানিটেরিয়ান, যে একটা পয়েন্টে গিয়ে নোবেল পিস প্রাইজ জিতে। তার জন্ম হয় এই জায়গাটাতে যখন স্কোপিয়া অটোমান কিংডমের আন্ডারে ছিল। যদিও সে একটা অ্যালবেনিয়ান ফ্যামিলিতে জন্ম হয়েছিল, আর তার ফ্যামিলি পরে গিয়ে অ্যালবেনিয়া থাকে, কিন্তু এখানে এসে বড় হয় এই শহরটাতেই। তারপর অবভিয়াসলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, এবং ফাইনালি কলকাতায় গিয়ে কলকাতার সবচেয়ে গরিব মানুষদেরকে বা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে গরিব মানুষদেরকে হেল্প করার জন্য ওখানে গিয়ে সেটেল হয়। এবং ঠিক এই মেমোরিয়ালটার পাশেই দেখবেন একটা বড় আর্চ, সেটা দেখতে অনেকটা প্যারিসের আর্চের ট্রায়াম্ফের মতো। ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে জিনিসটা বানানো, কিন্তু অবভিয়াসলি ম্যাকেডোনিয়ার কিছু ইউনিক আর্কিটেকচারাল স্টাইল এটার মধ্যেও আছে। শহরের একদম মাঝখানে খুবই ইন্টারেস্টিং একটা টাইপের শপিং মল আছে, যেটা হচ্ছে এখানকার একটা ওপেন শপিং মল। চারদিকে সব দোকানপাট, ফ্যান্সি দোকানপাট ব্র্যান্ডের, কিন্তু উপরে আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি বা বরফ পড়লে এখানে মনে অবস্থা খারাপ হয়ে যায়। সো একটা রিসেন্ট ডেভেলপমেন্টে স্কোপিয়ার গভর্নমেন্ট এখানে ট্যুরিজমের জন্য এই বড় বড় জাহাজগুলোকে বানাইছে নদীটার উপরে। এবং জিনিসটা খুব ইন্টারেস্টিং, কারণ এই জাহাজের হাইট সিগনিফিকেন্টলি এই আশেপাশের ব্রিজগুলোর চেয়ে বেশি উঁচু। ওকে, আমার পিছনে এই বিল্ডিংটা দেখতেছেন, এটা এখন একটা মিউজিয়াম, কিন্তু আগে ছিল, এটা ছিল স্কোপিয়ার পুরান ট্রেন স্টেশন বেসিক্যালি। ওয়ালে খেয়াল করে দেখবেন একটা ঘড়ি আছে, যেটা সবসময় 5:17-তে আটকায় আছে। এটার কারণ হচ্ছে 1963 সালে ভোর 5:17-তে একদিন একটা ভয়াবহ ইভেন্ট হয়, যেটা এই শহরের হিস্ট্রি পুরোপুরি চেঞ্জ করে দেয়। একটা বিশাল আর্থকুয়েক হয় ওই দিন সকালে, যেটাতে এই শহরের 80% বিল্ডিং ধ্বংস হয়ে যায় এবং 1000-এর বেশি মানুষ মারা যায়। ওই সময় ম্যাকেডোনিয়া ইউগোস্লাভিয়ার একটা পার্ট ছিল টিটোর আন্ডারে, এবং পুরো ইউগোস্লাভিয়া থেকে মানুষ এসে এই শহরটাকে হেল্প করার চেষ্টা করে। ইভেন পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির মানুষ, ওয়েস্টার্ন দেশ থেকে বা কমিউনিস্ট দেশ থেকে সবাই এসে এই শহরটাকে হেল্প করার চেষ্টা করে। এখানে সবাই দেখি অনেক ফ্রেন্ডলি আমার দিকে, ফরেনার্সদের দিকে। আর একটা লোকালের সাথে কথা বলতেছিলাম কালকে, সে বললো যে এই আর্থকুয়েকের পর বাইরের মানুষ যখন এত হেল্প করছিল তাদেরকে, সেটার জন্য তারা এখনো গ্রেটফুল, বিকজ দে ওয়ান্টেড টু সেভ দ্য পিপল। Where are you from? বাংলাদেশ। You understand English? Yes, yeah. This Hotel Bristol, Yeah, in my time, yeah. when I was young, that was last. Really? Last. Okay. Ciao. Was not expecting that. স্কোপিয়াতে আসলে আরো অনেক কিছু দেখার আছে। শহরের পাশে একটা বিশাল পাহাড়, যার উপর একটা 30 না 60 মিটার উঁচু ক্রস আছে। পাশে একটা সুন্দর মাছকা ক্যানিয়ন আছে। অ্যান্ড এই শহরের ইতিহাস এবং কালচার অনেক ইন্টারেস্টিং, স্পেশালি লাস্ট 100 বছর ইতিহাস। কিন্তু আমার 40 মিনিটের মধ্যে একটা বাস ধরে এয়ারপোর্টে যেতে হবে, টাইম একদম নাই। সিরিয়াসলি আন্ডার এস্টিমেট করছিলাম সকালবেলা এখানে কত ঠান্ডা। ড্রোন ফ্লাই করা যায় না, কারণ আঙ্গুল জমে যায় বেসিক্যালি ঠান্ডায়। প্রত্যেক দিন 4টার সময় অন্ধকার হয়ে যাবে, এক্সপেক্ট করি নাই। সো বেশি কিছু দেখাতে পারি নাই। ভিডিওটা শেষ করে ফেলবো ভাবতেছিলাম, কিন্তু যাওয়ার পথে এই পার্লামেন্ট বিল্ডিংটা দেখলাম ম্যাকেডোনিয়ার, যেখানে হিস্টোরিক্যালি অনেক কিছু হয়েছে, অনেক প্রোটেস্ট হয়েছে। ওই সাইডে প্যারিসের আর্কেড ট্রায়াম্ফের একটা কপি, এবং এখানে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের একটা ছোটোখাটো মিনি কপি বানাইছে ঠিক পার্লামেন্টের অপোজিটে। সো সব দেশ করতে পারবেন এই একটা শহরে এসে।
আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @Nadir on the go। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ জানে কোথা থেকে।